এবিটিএ টেস্ট পেপার 2026-এর পেজ 18 2 মার্কসের অর্থাৎ দাগ নম্বর 4 2 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। আগের ভিডিও আমরা কিন্তু এই টেস্ট পেপারের শূন্যস্থান, এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা অর্থাৎ 1, 2, 3 এই তিনটা দাগ আমরা কিন্তু অ্যান্সার করে নিয়েছি অলরেডি পেজ 18। এখন অর্থাৎ আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার 2 মার্কসেরগুলো। তো শুরু করা যাক। প্রথমে আমরা 4-এর প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো। এগুলো কিন্তু 2 মার্কসে, তাই একটু লিখে লিখে করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেন আছে বলেছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি 441 টাকা হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা বের করতে বলেছে। তো এখানে আমার দেওয়া আছে তোমার আসল পি সমান দেওয়া আছে কত 400 টাকা, সময় এন সমান দেওয়া আছে 2 বছর, চক্রবৃদ্ধির সুদের হার আমাকে বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম যে চক্রবৃদ্ধির সুদের হার হচ্ছে R%, তুমি এটাকে ব্র্যাকেটে ধরে লিখে দিতে পারো, ঠিক আছে? তো চক্রবৃদ্ধির সুদের হারটা ধরলাম R%। তাহলে যখন আসল, সময় এবং চক্রবৃদ্ধির সুদের হার জানা থাকবে সেক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধির মান জানি। তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে P/1 + R/100⁴ টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে P/1 + R/100⁴ টাকা। তাহলে সমান, দেখো পি এর মান আমরা মান বসাচ্ছি, পি সমান কত পেয়েছি 400 টাকা। তাহলে 400 × 1 + R, আর এর মান তো জানা নেই, ধরে নিয়েছি R/100⁴, কারণ এন এর মান অর্থাৎ সময়টা আমার দেওয়া আছে 2 বছর, ঠিক আছে? এবার শর্ত অর্থাৎ শর্তানুসারে এই যে আমার সমূল চক্রবৃদ্ধি পেলাম, এই সমূল চক্রবৃদ্ধিটা তার তোমার দেওয়া ছিল কত 441 টাকা ছিল, ঠিক আছে? এই যে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত 441 টাকা। আর আমরা সমূল চক্রবৃদ্ধি করতে পেলাম যে 400 × 1 + R/100 তার স্কোয়ার। শর্তানুসারে লিখতে পারবো যে 400 × 1 + R/100 তার স্কোয়ার = 441। এবার দেখো যে আমার তো আর এর মান দরকার, তাহলে আর এর যে টার্মটা একসঙ্গে আছে সেটা রেখে দিচ্ছি, যে 1 + R/100 তার স্কোয়ার = এই 400টা সমানের উপরে নিয়ে গেলে কী হবে, ভাগ আকারে বসবে, কারণ সমানের পরে গুণ আকারে আছে। তাহলে 441/400, তাহলে 1 + R/100 তার স্কোয়ার = 441/400 এর বর্গমূল হবে কি বলতো 21/20, অর্থাৎ 21কে 21 দিয়ে গুণ করলে আমরা কিন্তু 441 পাবো, আর 20কে 20 দিয়ে গুণ করলে 400 পাবো। তাই 21/20 তাই স্কোয়ার করলে কিন্তু আমরা 441/400 পাবো। ওকে, এবার দেখো এক্ষেত্রে এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, পাওয়ারে 2 2 বাদ চলে যাচ্ছে, তাহলে নিচে পড়ে থাকছে কি বলতো 1 + R/100 = 21/20, বা 1 + R/100 = 21/20 হলো। এবার দেখো এই টার্মটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাচ্ছি দেখো, লসাগু 100, এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে 100, 100কে 1 দিয়ে গুণ করলে 100 হয়, প্লাস এবার 100কে 100 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে আর গুণ করলে আর, তাহলে কী পেলাম 100 + R/100 = 21/20। এবার এখানে 0 0 কেটে যাচ্ছে, 5 2 10, অর্থাৎ মোট কথা হচ্ছে 5 × 100। তাহলে 100 + R/5 = 21, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো 100 + R = 21কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো সেক্ষেত্রে হচ্ছে 105। ওকে, তাহলে আমার সুদের হার দরকার আর, তাহলে আর সমান পাবো 105 - 100 = 5%। ওকে, তাহলে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কত বলো তো, সুদের হার হচ্ছে সেটা হচ্ছে 5%। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে
যে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, মানে একটা ব্যবসা করছে, অংশীদারি কারবার অঙ্ক। একটি ব্যবসায় 3 জন ব্যবসা করছে, তো 3 জনের মূলধনের অনুপাত, মানে যে টাকাটা দিয়ে ওরা ব্যবসা করতে নেমেছে, তো তার অনুপাত দেওয়া আছে 3:8:5। এবার বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হবে। যে প্রথম ব্যক্তির যে টাকা লাভ হবে, বলছে তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হবে। তার মানে কি প্রথম ব্যক্তির তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণটা বেশি হবে প্রথম ব্যক্তির থেকে। হয় তাহলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? তাহলে তারা 3 জন যে ব্যবসা করছিল, তাই 3 জনের ব্যবসার মোট লাভটা কত সেটা বার করতে বলেছে। তো প্রথমে আমরা কি করছি, যে মূলধনের অনুপাত, আরেকটা জিনিস, মূলধনের অনুপাতটা হচ্ছে তোমার কি বলতো, লাভ্যাংশের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত সমান কী ছিল, 3:8:5। এবার আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম ব্যক্তির লাভ, এটা লভ্যাংশের অনুপাত পেলাম। তাহলে লভ্যাংশের অনুপাতটা যখন পাবো তখন আমরা লিখতে পারবো যে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 8x টাকা, এবং তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে তোমার কি বলতো 5x টাকা। এটা আমরা ধরে নিলাম যে প্রথম ব্যক্তির লাভের পরিমাণ হচ্ছে তোমার 3x টাকা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 8x টাকা, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে 5x টাকা। এর 3x 8x 5 কোথায় পেলাম, এই যে এই অনুপাত থেকে পেলাম। ওকে, এবার শর্তানুসারে বলেছে, দেখো শর্তানুসারে বলেছে যে প্রথম ব্যক্তির যে পরিমাণ টাকা লাভ করবে, যে তৃতীয় ব্যক্তি লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, যে 5x - 3x = 60। কারণ ওখানে বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির যে টাকা লাভ করবে তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম। তাহলে 5x - 3x সমান কী পাবো, 2x = 60। তাহলে x = কত হবে, x = 60/2, কারণ 2টা এক্সের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমানের পয়েন্ট আসলে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে 60/2 সমান কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 30। তাহলে x এর মান পেলাম 30। তাহলে আমরা প্রথম ব্যক্তির লাভের পরিমাণ জানছিলাম কত, 3x টাকা। তাহলে এখন তাহলে অতএব প্রথম ব্যক্তির লাভ কী হবে, 3 × x, x এর মান কত পেয়েছি 30, গুণ করলে কত হচ্ছে 90 টাকা। একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তির লাভ হবে 8 × 30 = 240 টাকা। এরকম তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ হবে 5 × 30 = 150 টাকা। বলছে তিনজনের মোট অনুপাত কত, মোট মূলধনের মানে মোট লাভ কত। তাহলে অতএব ব্যবসায় মোট লাভের পরিমাণ কি হবে, এই যে এই পরিমাণটা তাদের লাভ্যাংশের পরিমাণটা যোগ করলে তো আমরা কি পেয়ে যাব। তাহলে ব্যবসায় মোট লাভের পরিমাণ সমান 90 + 240 + 150 সমান যোগ করলে আমরা পাবো কত, 480 টাকা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার 3 নম্বর কোশ্চিনে আসি। 3 নম্বর কোশ্চিন কী বলেছে, ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু, ঠিক আছে, বুঝার অঙ্ক, বুঝবে। কারণ এই টাইপের অঙ্ক এটা না আসলে অন্য আসলে যেন করতে পারো। তো 3 নম্বর কোশ্চিন দেওয়া আছে যে x² - x = k × 2x - 1। এই যে সমীকরণ আছে, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য। যেটা সমীকরণ আছে, এই সমীকরণের বীজদ্বয়ের দুটো বীজ আছে, তাদের সমষ্টি অর্থাৎ যোগফলটা বলা আছে শূন্য হয়, তাহলে k এর মানটা নির্ণয় করো। ঠিক আছে, তো কীভাবে করব, যে প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল x² - x = k × 2x - 1, এই সমীকরণটাকে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ বলতে কীরকম, যে ax² + bx + c = 0, এই সমীকরণটার আকারে আমাকে প্রথমে সাজাতে হবে। তো দেখি, তাহলে x² - x থাকলো, এই k × 2x - 1, অর্থাৎ kটা 2x - 1-এর সঙ্গে কী আকারে আছে, গুণ আকারে আছে। তো k এর সঙ্গে এই টার্মটা আমি কী করছি, গুণ করছি। তাহলে কে 2x দ্বারা গুণ করলে কী পাবো, 2kx, আর প্লাস মাইনাসে মাইনাস k এর সঙ্গে 1 গুণ করলে k। তাহলে x² - x, আর এই টার্মটাকে আমরা কী করছি, সমানে এপারে নিয়ে চলে আসছি। তাহলে x² - x - 2x, আর মাইনাস কেটা এপারে আসলে কী হয়ে যাবে, প্লাস k = 0। আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে সাজানোর চেষ্টা করছি। তাহলে x², এই টার্মটিকে দেখো, এই দুটো টার্ম -x - 2x kx, তাহলে এই দুটো টার্ম থেকে আমরা কিন্তু x কমন নিতে পারবো। ঠিক আছে, তো -x কমন নিলাম, তাহলে পরে থাকছে কি, মাইনাস মাসে প্লাস, এখানে 1, আর এখানে মাইনাস মাসে প্লাস 2k, আর প্লাস k = 0। তাহলে এবার দেখো যে ax² + bx + c = 0 আকারে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে,
তাহলে এই সমীকরণটা যদি আমরা এই যে সমীকরণটা পেলাম 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে আমরা কী পাবো বলো তো, যে a এর মান পাবো তোমার 1, b এর মান পাবো -1 প্লাস 2k, আর c সমান পাবো k। কীভাবে? কারণ দেখো এই সমীকরণ আর যে 1 নম্বর সমীকরণ কিন্তু সেম। দেখো জাস্ট এখানে এক্স স্কোয়ার আগে কী আছে, a আছে, আর এখানে এক্স স্কোয়ার কিছু নেই, মানে কত 1 আছে, তাহলে a এর মান কত হয়ে গেল 1। এক্সের আগে এখানে কী আছে b, তাহলে b এখানে এক্সের আগে কী আছে -1 প্লাস 2k, তাহলে b এর মান হয়ে গেল -1 প্লাস 2k। এখানে c এর সমান কত k, তো এখানেও সমান দেখো যে c এর জায়গায় কী আছে k আছে, তাহলে a সমান 1, b সমান -1 প্লাস 2k, আর c সমান k পেলাম। ওকে, এবার যদি আমরা 1 নং সমীকরণের দুটা বীজ যদি আলফা ও বিটা ধরে নিই, ধরলাম যে সমীকরণটা পেয়েছি আমরা 1 নং সমীকরণ, যে সমীকরণটা পেয়েছি এক্স স্কোয়ার -1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইজিক্যাল টু 0, এই সমীকরণের তোমার দুটা বীজ ধরলাম আলফা ও বিটা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে দুটা বীজের সমষ্টি অর্থাৎ দুটা বীজের যোগফলের ফর্মুলা রয়েছে -b/a। কী বলো তো, -b/a। তাহলে b এর মান আমরা কত জানি, b এর মান কত জানি যে -1 প্লাস 2k বাই a, আর এর মান কত 1। তাহলে লিখতে পারবো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু তোমার -1 প্লাস 2k বাই 1। এখানে কিন্তু আমরা b এর মান বসলাম, আর b এর মান আমরা কত পেয়েছিলাম -1 প্লাস 2k, আর এর মান কত 1। তাহলে এই দেখো তো মাইনাস মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর নিচে 1 থাকলে তো কোনো ভ্যালু থাকে না, তাহলে পড়ে থাকছে কত 1 প্লাস 2k। তাহলে এখানে দুটা বীজের সমষ্টি আমরা পেয়ে গেলাম 1 প্লাস 2k, আর আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সেই দুটা বীজের সমষ্টি কত ছিল, 0 ছিল। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো, দেখো তো যে 1 প্লাস 2k ইজিক্যাল টু 0। তাহলে 2k ইজিক্যাল টু কী পাবো, এই প্লাস 1টার সমান প্লাস কী যাবে -1 হয়ে যাবে। ওকে, তাহলে অতএব k সমান হয়ে যাবে -1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি নেক্সট 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি সমান 40 ডিগ্রি হলে তাহলে কোণ বিসিডির মান নির্ণয় করতে বলেছে। ছবিটা যদি আমি এঁকে তোমাদের বোঝাতে চাই একে একে পড়ে পড়ে, কি বলেছে প্রথমে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তো ধরে নিলাম যে এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাস বলে দিয়েছে এবি, আর ব্যাসটা হচ্ছে তোমার কি সবসময় কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, সবসময় কেন্দ্র দিয়ে যাবে। এবার বলছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এটাকে এটা আর এটার সঙ্গে এটার সঙ্গে যোগ করলাম, যেটা এটা দিলাম সি, এটা দিয়ে দিলাম ডি। তাহলে এ বি সি ডি এটা আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমাদের দেখো যে কোণ এবিসি মানে এই কোণের মান দেওয়া আছে, আর ডিএসি মানে এইটুকু, এটাকে এ আর সি যদি যুক্ত করি তাহলে এটার কোণটা আমাদের দেওয়া আছে। আমাদের যেটা বের করতে বলে সেটা হচ্ছে বিসিডি, মানে এই পুরো কোণটা বের করতে বলেছে আমাকে, ঠিক আছে। তাহলে এখানে আমি ছবিটা এঁকেছি, ছবিটা একবার দেখে নাও। এবার তাহলে কি করব, যে আমার এখানে দেখো যে কোণ এবিসির মান দেওয়া আছে 65 ডিগ্রি, ঠিক, এটা থাকলো, আর ডিএসির মান দেওয়া আছে কত 40 ডিগ্রি। এবার দেখো যখন আমরা এসি যুক্ত করছি, এসি যুক্ত করার পরে দেখো তো আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ পাচ্ছি, যে কোণের নাম হচ্ছে সি। তাহলে কোণ এসিবি, তাহলে এই কোণটা কত পাবো, তো কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কেন, অর্ধবৃত্তস্থ কোণ কী হয় সবসময় সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কোণ এসিবির মান হয়ে গেল আমার কত 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি, এই কোণটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পর্ক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে দেখো তো এই কোণটা আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর এই দুটার যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এইটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া নেই, তো
তাহলে দুটার যোগফল 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাব। ওকে, তাহলে ওটাই করছি যে দেখো কোণ এবিসি, এবিসি মানে এই কোণটা প্লাস এডিসি ইজিক্যাল টু কত 180 ডিগ্রি, কোনটা এটা এডিসি এটা, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে ওই দুটো কোণের সমষ্টি কত হবে তাহলে 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ দেওয়া আছে সেটা হচ্ছে কি এবিসির মান দেওয়া আছে। ওকে, তাহলে এবিসির জায়গায় আমরা লিখব কত 65 ডিগ্রি প্লাস এডিসি দেওয়া নেই, বের করতে হবে ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসি সমান কী পাবো, কোণ এডিসি পাবো 180 থেকে 65 বাদ দিলে, তাহলে 180 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে কোণ এডিসির মান হয়ে গেল কত 115 ডিগ্রি। ওকে, এটা এডিসি পেয়ে গেলাম। কী কী পেলাম তাহলে আমরা, এই কোণটা পেলাম, এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। তাহলে এবার দেখো আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে বিসিডি, মানে এই পুরো কোণটা আমাকে বের করতে বলেছে। বিসিডি মানে যে কোণ তোমার এসিবি, মানে কোণ এসিবি আর প্লাস কোণ তোমার এসিডি, মানে এসিডি বা ডিসিএ, ডিসিএ, ঠিক আছে, এই দুটোর সমষ্টি নিয়ে আসতে হবে। তো আমার এখানে তোমার তাহলে আমরা কী গেলাম এডিসি পেয়ে গেলাম। এবার দেখো কিন্তু আমরা এসিডি বা ডিসিএ বের করতে পারো, কারণ দেখো যে এটা একটা ত্রিভুজ পড়ছে, এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাচ্ছি যে ডিএসি পাচ্ছি আর এডিসি পেয়ে গেলাম। তাহলে কোণ এসিডি বা ডিসি এর মান কত হবে 180 থেকে দুটো সমষ্টি বাদ দিলে পেয়ে যাব। তাহলে অতএব কোণ তোমার দেখো এটা যে তিনটা কোণের সমষ্টি লিখলাম কত 180 ডিগ্রি, যে কোণ এডিসি প্লাস কোণ ডিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসির মান জানা আছে, কোণ ডিএসির মান জানা আছে, কিন্তু কোণ এসিডির মান জানা নেই। তাহলে কোণ এসিডির মান বের করতে হবে। তাহলে এডিসি কত 115, ডিএসি কত 40, আর এটা দেওয়া নেই। তাহলে অতএব কোণ এসিডি সমান কী পাবো 180 থেকে এই দুটার যোগফলটা আমাকে কী করতে হবে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে 180 মাইনাস 115 প্লাস 40, তাহলে 180 মাইনাস 115 আর 40 যোগ করলে পাবো 155 ডিগ্রি। তাহলে 180 থেকে 155 বাদ দিলে কত হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমরা দেখো যে কোণ এসিডির মান পেয়ে গেলাম আর কোণ তোমার এবিসির মান পেয়ে গেলাম। তাহলে অতএব কোণ বিসিডি, আমাকে কোণ বিসিডি বের করতে বলেছে। চিত্র যদি আমি এখানে আঁকতে চাই একবার দেখে নাও যে এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে এ বি সি ডি। আমরা কিন্তু এই কোণের মান পেয়ে গেছি, আর এটা যোগ করলে তোমার এই কোণের মান পেয়ে গেছি আর এই কোণের মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো কোণ বিসিডি, বিসিডির মান হবে দেখো তো কোণ এসিডি, এসিডি এই কোণটা প্লাস কোণ এসিবি এই কোণটা যোগফল, আর দুটো কোণের মান আমরা কিন্তু বার করে নিয়েছি, পেয়ে গেছি, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 90, আর যোগ করে কত হচ্ছে 115 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি আমরা নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়। √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়। তাহলে যদি আমার করণীয় আকারে থাকে, √ওভার আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনটা বড় কিন্তু আমরা কিভাবে বের করবো সেটা একবার তোমরা শিখে নাও। প্রথমে কি করব, যে টার্মটা দেওয়া থাকবে প্রথমে সেটা আমরা কি করব বর্গ করব। ঠিক আছে, বর্গ করব। বর্গ কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি আমরা, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার আকারে বসাবো এখানে। তাহলে দেখো, তো
তাহলে এ স্কোয়ার মানে এখানে এ মানে কত √5 আর বি মানে কত √3, তাহলে এ স্কোয়ার মানে √5 তার স্কোয়ার প্লাস 2a, এ মানে √5, বি মানে হচ্ছে √3 আর প্লাস বি স্কোয়ার মানে √3 তার স্কোয়ার। এবার দেখো 5 তার স্কোয়ার মানে কত 5, আর এখানে 2 ইন্টু রুটের গুণ করা যায়, সেটা হচ্ছে 3 5 15, তাহলে 2√15 প্লাস √3 স্কোয়ার করলে 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত 8, তাহলে 8 প্লাস 2 15। একই রকমভাবে যদি আমরা √6 প্লাস √2কে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো বলতো, সেক্ষেত্রে একই রকম সেমভাবে আমি আর পুরো বলছি না, সেটা পাবো কী বলতো 8 প্লাস 2√12। দেখো প্রথম দুটা কিন্তু সেম, 8 প্লাস 2, এখানেও 8 প্লাস 2, কিন্তু রুটের মধ্যে যেটা থাকছে সেটা কিন্তু আলাদা, এটা হচ্ছে √15, এটা হচ্ছে √12। যেহেতু √15টা √12 থেকে বড়, সেক্ষেত্রে তোমার যে টার্মটা বড় হবে সেটাই সে বড়, ঠিক আছে। তো এখানে তাহলে √5 প্লাস √3টা কী বলো তো বড় হবে, তাহলে এখানে তাহলে কী লিখতে পারো, অতএব যে √5 প্লাস √3 √6 প্লাস √2 এর মধ্যে বড়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর। আর 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কোশ্চেনটা বলেছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ আছে যাদের আয়তনটা সমান এবং তাদের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কত, অর্থাৎ R1:R2 আমাকে বের করতে বলেছে, যেখানে সেই লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তনটা সমান বলা আছে এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা ধরলাম যে দুই লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2, কারণ এখানে আর ব্যাসার্ধ কোনো উল্লেখই নাই, তাহলে ব্যাসার্ধ ধরলাম যে দুটা নিরেট গোলকের নিরেট চোঙের ব্যাসার্ধ হচ্ছে একটা R1, একটা হচ্ছে R2। কিন্তু উচ্চতা কী হবে, যেহেতু উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, তাহলে উচ্চতা হবে প্রথমটার উচ্চতা হবে h/1 মানে h, আর দ্বিতীয়টা উচ্চতা হবে h/2 মানে 2h, ঠিক আছে। তাহলে একটা নিরেট চোঙের তোমার উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে আয়তন কি হবে, ঠিক আছে। তো আমি একবারে শর্ত আকারে রেখে দিচ্ছি, এখানে আমরা দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ এবং তোমার ব্যাসার্ধ হচ্ছে R1 আর R2, আর উচ্চতা পেয়ে গেছি h আর 2h। তাহলে শর্ত এখানে বলে দিয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা সমান, তাহলে যখন ব্যাসার্ধ R1 এবং উচ্চতা h, তখন আয়তন হচ্ছে πr1² h, আর যখন ব্যাসার্ধ R2 এবং উচ্চতা 2h, তখন আয়তন হচ্ছে πr2² × 2h, ঠিক আছে। তাহলে পাই আর h কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে R1², আর এদিকে পড়ে থাকছে 2r2 তার স্কোয়ার, লিখতে পারবো আর R2টা সমান এবার আসতে পারবো, তাহলে R1/R2 তার স্কোয়ার সমান কত হচ্ছে 2, তাহলে R1/R2 সমান কি √2/1 বা √2, তাহলে R1:R2 সমান কত হচ্ছে √2:1। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ ব্যাসার্ধ অনুপাত বের করতে বলেছে, তো ব্যাসার্ধ অনুপাত হয়ে গেল √2:1। ওকে, এবার নেক্সট কোশ্চেন আসি 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনে বলেছে যে tan θ প্লাস cot θ = 2 হলে tan² θ প্লাস cot 2⁴ এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, প্রথমে tan θ আর cot θ মানটা কিন্তু বের করতে হবে। যদি এই ধরনের যদি কোনো ত্রিকোণমিতির কোনো এতে যদি মাথায় যে কোনো সংখ্যা থাক, সেক্ষেত্রে যদি আমরা মানটা 1 নিয়ে আসতে পারি, তাহলে 1-এর মাথায় যেই থাক ওইটা 1ই থাকবে। তো আমরা কী করছি যে tan θ প্লাস cot θ = 2, এটাকে কী করছি যে tan θ প্লাস এই cot θর পরিবর্তে লিখতে পারো 1/tan θ, কারণ আমরা জানি যে cot θ = 1/ তোমার tan θ, তাহলে cot θর পরিবর্তে লিখলাম 1/tan θ, ঠিক আছে। এবার এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তো ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখো আমরা পাচ্ছি যে tan² θ প্লাস 1 tan² θ প্লাস 1/tan θ, ঠিক আছে।
তাহলে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি যে এখানে নিচে কিছু নেই মানে কত 1, তো 1-এর সঙ্গে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 গুণ করলে কী পাবো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1ই, আর 2-এর সঙ্গে ট্যান থিটা গুণ করলে কী পাবো 2 ট্যান থিটা। এবার 2 ট্যান থিটাকে সমানের এপারে আমরা নিয়ে চলে আসছি, তাহলে কী হবে যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা আর প্লাস 1 থাকলো। এবার দেখো এই টার্মটা কিন্তু আমার একটা ফর্মুলা হচ্ছে, কীরকম ফর্মুলা যে এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই টার্মটা আর এই টার্মটার মধ্যে কোনো তফাৎ নেই, জাস্ট এর জায়গায় কী আছে ট্যান আছে, এর জায়গায় কী আছে ট্যান আছে, ঠিক আছে, আর বি এর জায়গায় আছে 1। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারবো ট্যান থিটা মাইনাস 1 স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু কী হয়ে যাবে 0, তাহলে ট্যান থিটা সমান কত হয়ে গেল 1। তাহলে ট্যান থিটা যদি 1 হয় তাহলে কট থিটা কী হবে 1/ট্যান থিটা, মানে যে ট্যান থিটা যা মান পাবো কট থিটার মান সেম পাবো, তাহলে ট্যান থিটা 1, তাহলে কট থিটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে অতএব আমার যেটা মান বের করতে বলেছে কি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান কত। তাহলে দেখো ট্যান থিটার মান পেয়ে গেছি 1, তো 1 স্কোয়ার প্লাস কট থিটার মান পেয়ে গেছি 1, তো 1 টু দি পাওয়ার 7, আর 1-এর মাথায় যা থাক কী হবে 1ই হবে, তাহলে 1 + 1 = কী হয়ে গেল 2 হয়ে গেল। এগুলো আমাদের 7 নম্বর। এবার আসছি আমরা 8 নম্বর কোশ্চিন, ঠিক আছে। 8 নম্বর কোশ্চিনটা দেখো যে 8 নম্বর কোশ্চিনে বলেছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর ওপর ডি ও ই এমন যে বিন্দু যেন ডিই সমান্তরাল বিসি হয়। তাই যে এবিসি ত্রিভুজে ডিই দুটো বিন্দু নিলাম যেটা যেন যে ডিই সমান্তরাল বিসি হয়, ছবিটা ঠিক এঁকেছি। তাহলে এডি সমান 3/2 হলে ডিই/বিসি কত, মানে যে এডি/বিডি যদি হয় এডি/বিডি সমান 3/2 হয়, তাহলে তোমার ডিই/বিসি সমান কত। তাহলে এক্ষেত্রে দেখো যে ডিই সমান্তরাল বিসি হয় এবং দেওয়া আছে এডি/বিডি = 3/2। তাহলে এটা যদি এটা হয় যে এডি/বিডি যদি 3/2 হয় তাহলে এইই/ইসিও তোমার কী হবে 3/2 হবে। তাহলে একটা ফর্মুলা আছে সদৃশ্যকোণী ত্রিভুজের ওই চ্যাপ্টারে তোমার ফর্মুলা আছে, লিখতে পারবো যে ত্রিভুজের দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কী বলতো, যেখানে ডিই/বিসি সমান এই/এসি, এটা লিখতে পারবো। তাহলে এই থাকলো আর এসির পরিবর্তে লিখতে পারবো আমরা কী বলতো এই প্লাস ইসি। তাহলে এবার এর মান কত 3, আর নিচে তোমার ইসির মান কত এর মান কত 3, আর ইসি কত 2, তাহলে 3 + 2 = কত হচ্ছে 3/5। ওকে, এই গেল আমাদের 8 নম্বর কোশ্চেন। এবার আসছি আমরা 9 নম্বর কোশ্চেন, এবং 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 9 নম্বর কোশ্চেনটা বেশ ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে যদি 50% কমানো হয়, একটা ঘনকের যদি প্রতিটা বাহুকে যদি 50% কমানো হয় তাহলে মূল ঘনক অর্থাৎ প্রথমে ঘনক এবং পরবর্তীতে ঘনকের যে আয়তনটা তাদের অনুপাত কত। অর্থাৎ যখন 50% কমানো ছিল না তখনকার আয়তন কত এবং 50% কমানোর পরে কত আয়তন হচ্ছে তাদের অনুপাতটা আমাকে এখানে বের করতে বলেছে। তো ঘনকে আমরা ধরলাম যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে তার আয়তন কী হবে a³ ঘন একক। এবার বলছে যদি 50% আমরা বাহুর দৈর্ঘ্যটা কমাই, তো ঘনকের বাহুর যদি 50% কমানো হয় তাহলে সেক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে আগে কত ছিল এ ছিল, তাহলে a-50%, মানে কার 50% এর 50%, তাহলে a-a × 50/100। তাহলে কী পাচ্ছি এখানে 50 দিয়ে কত 100, তাহলে a-a/2, আর a-a/2 এর ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা কী পাবো অ্যান্সার এখানে তোমার a/2 একক পাবো। ওকে, এটা কি পেলাম, এটা হচ্ছে তোমার যখন তোমার কি যেন
বাহুর দৈর্ঘ্যটা 50% কমানো হচ্ছে। যখন বাহুর দৈর্ঘ্য 50% কমাচ্ছি না তখন আয়তন পেয়েছিলাম এ কিউব, আর যখন 50% কমাচ্ছি তখন বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে a/2, তখন আয়তন কত হবে? আয়তন হবে তোমার কী বলো তো এ কিউব, আর এখানে এর মান কত হচ্ছে a/2, তাহলে a/2 তার কিউব, তার মানে কি a³/8 ঘন একক। ঠিক আছে, এবার বলছি আমরা প্রথমে ঘনকের এককে ঘনকের আয়তন কত পেয়েছিলাম? প্রথমে ঘনকের আয়তন পেয়েছিলাম কত? a³ এবং এখন ঘনকের আয়তন কত পাচ্ছি? এখন ঘনকের আয়তন পাচ্ছি a³/8, আর এই মূল ঘনক এবং পরবর্তী ঘনকের মধ্যে অনুপাতটা বের করতে বলেছে। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে a³ আর পরবর্তীগুলো পেলাম কত? a³/8। তাহলে a³ কেটে যাচ্ছে, তাহলে 1:1/8, আর যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে তো নিচে এখানে কিছু নেই, মানে 1 আর 8-এর লসাগু করলে 8ই হয়, তাহলে 8 দিয়ে উভয় পক্ষকে গুণ, তাহলে 1 × 8 মানে 8, আর 1/8 × 8 মানে হচ্ছে 1, তাহলে অ্যান্সার হয়েছে কী বলতো 8:1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা হচ্ছে 10 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তো 10 নম্বর কোশ্চেন বলেছে যে যদি sin 2x - 30 = cos 2y + 30 হয় তবে tan x + y এর মান নির্ণয় করো। বলছে একটা সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে একটা মান নির্ণয় করতে বলেছে। তো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে বের করার চেষ্টা করছি যে sin 2x - 3 = cos 2y + 30। আমরা এই টার্মটা রেখে দিলাম। এবার এই টার্মের দেখো এই পুরো টার্মের পরিবর্তে লিখতে পারো আমরা sin 90° - 2y + 30°। কারণ sin 90 - 2y + 30 মানে হচ্ছে কি যে cos তোমার 2y + 30°, মানে এই টার্মটার পরিবর্তে এই টার্মটা আমরা লিখতে পারো পুরোটা। তো ওটা লিখেছি যে sin 90° - 2y + 30, সাইন কেটে যাচ্ছে, সাইন কেটে যাচ্ছে, আর মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো? -2y - 30। ওকে, তাহলে এবার কী পাচ্ছি যে সাইন কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? 2x - 30, এখানে পড়ে থাকছে কত? 90 - 2y - 30, আর 90 থেকে 30 বাদ দিলে কত হয়? 60, তাহলে 60 - 2y, তাহলে 2x। এবার দেখো আমাদের এখানে x প্লাস ওয়াই আছে, তাহলে x প্লাস ওয়াইটাকে আগে নিয়ে আসি, তাহলে এই যে 2x - 2yটাকে সমানে এবার নিয়েছিলাম কী হলো? 2x + 2y = 60 + 30, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে কী পাচ্ছি যে 2 × x + y = কত? 90°। তাহলে x + y = কত পাবো? এখানে x + y কত হবে? 2টা ভাগ আকারে বসবে, অর্থাৎ 90/2, আর 90কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বলো তো? 45 পাবো। আর আমাদের যেটা বের করতে বলে সেটা হচ্ছে tan x + y = কত? তো tan x + y = tan, আর x + y এর মান তো পেয়ে গেছি 45, আর tan 45 এর মান আমাদের জানা আছে সেটা হচ্ছে কত? 1। ওকে, তাহলে এটা tan x + y এর মানটা হয়ে গেল 1। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি বৃত্তের ব্যাস এবি, তো ধরলাম যে এটা একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে এবি, পি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, পি এই বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, পি এ বি 30° হলে, মানে এটা কোণটা যদি 30° হয় তাহলে পিবিএ মানে এই কোণটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তো এখানে আমার দেওয়া আছে, দেখো কোণ পিএবি দেওয়া আছে, এবং দেখো যে এপিবি এই কোণটা কিন্তু 90° হবে। কেন? অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে কোণ এপিবি = কত? 90°। আমাকে বের করতে বলেছে পিবিএ মানে এই কোণটা বের করতে বলেছে। ওকে, এবার দেখো যে এই কোণটা পেয়ে গেছি, আমাকে এই কোণটা বের করতে বলেছে। তো একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180°। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব কোণ পিএবি প্লাস কোণ পিবিএ প্লাস কোণ এপিবি = 180°। আর এখানে কিন্তু আমরা পিএবির মান দেওয়া আছে এই যে 30°, আর এপিবির মান দেওয়া আছে তোমার 90°, আর এটা আমাকে কী বলতো বের করতে হবে। তাহলে কোণ পিবিএ = 180 - 90 + 30, কারণ এই দুটো উপরে গেলে প্লাস আকার মাইনাস দিয়ে প্লাস আকার লিখতে হবে। ঠিক আছে, তাহলে কোণ পিবিএ = করছে 180 - 90 + 30°, তাহলে 180 - 120 = কত? 60°। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? কোণ পিবিএ = কত হয়ে গেল? 60°। তারপর নেক্সট এবং
পেজ 18 2 মার্কের অর্থাৎ 4 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার করে দেওয়া হলো। নেক্সট ভিডিওতে আমরা আসব পরবর্তী স্কুলের MCQ শূন্যস্থান সত্য মিথ্যা এবং তার সঙ্গে সঙ্গে 4 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আমরা নেক্সট ভিডিও কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো তার জন্য তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে? তাহলে 12 নম্বর কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, ঠিক আছে? গড় দেওয়া আছে অলরেডি যে 8.1, বাকিটা তোমাদের মান দেওয়া আছে সেখান থেকে শর্তানুসারে করতে হবে। তো একটা পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, যদি সামেশন অফ FI XI সমান 132 প্লাস 5K এবং সামেশন অফ FI সমান 20 হয়, তাহলে K এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমাদের গড় দেওয়া আছে, আর গড়ের ফর্মুলা আমাদের যেটা আছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে দেখবে যে গড়ের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি বলতো, যে সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI, যেটা আমরা প্রত্যক্ষ পদ্ধতির গড় নির্ণয় করে থাকি, ঠিক আছে? তো প্রত্যক্ষ পদ্ধতির গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI, আর এইটা হচ্ছে তোমার গড়টা তোমার দেওয়া আছে কত, 8.1 দেওয়া আছে। আর এখানে দেখো আমার মানটা আবার দেওয়া আছে, তো সেই মানগুলো জাস্ট বসাবো। যে সামেশন অফ FI XI এর মান কত, 132 প্লাস 5K বাই সামেশন অফ FI মানে কত, 20। আর 8.1কে আমরা লিখতে পারবো 81/10, 10 উঠালাম, ঠিক আছে? তো 0 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 সঙ্গে 132 প্লাস 5K গুণ করলে কী পাবো, 132 প্লাস 5K ইজিক্যাল টু 2 এর সঙ্গে গুণ করলে আমরা কত পাবো, 162। তাহলে 5K ইজিক্যাল টু 162 মাইনাস 132, তাহলে 5K ইজিক্যাল টু 30, তাহলে K সমান কত হয়ে যাবে, 60, অর্থাৎ 30/5, 5 6 30। তাহলে K এর মান হয়ে যাচ্ছে কত বলো তো, K এর মান হয়ে যাচ্ছে 6। আর এটি আমাকে কি বলতো, এই অ্যান্সারটা আমাকে বের করতে বলেছে K এর মান কত। তো আজকের ভিডিও এখান থেকেই। নেক্সট ভিডিও আমরা নেক্সট পেজের যে স্কুল MCQ সত্য মিথ্যা শূন্যস্থান এবং 2 মার্কের যতগুলো আছে সেই ভিডিও নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওয়। তার জন্য তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।